আমি সিয়াম চৌধুরী। পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করছি। পরিবারে আমি, বাবা, মা এবং একটা ছোট বোন আছে, নাম তিশা। আজকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার ছোট বোন তিশাকে, তাই বাসায় বেশ আয়োজন চলছে। আর আমি আছি দৌড়ের ওপর। সারাদিন বাজার আর বাসাতেই কেটে যাচ্ছে সময়। যখন যেটা লাগে তখন সেইটার জন্য বাজারে যেতে হয়। দুপুরের দিকে তারা বাসায় আসলো। সবার আগে চলল খাওয়া দাওয়া, তারপর কনে দেখা। আমি সবাইকে আপ্যায়নে ব্যস্ত। অবশেষে তারা জানালো কনেকে তাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই আজকেই কথা পাকাপাকি করতে চাই। আমাদেরও ছেলেকে অনেক পছন্দ হয়েছে, তাই আর কোনো বাধা দেয়নি। ছেলের নাম রেদোয়ান, সে একজন ইঞ্জিনিয়ার। ওনারা তিশাকে একটা আংটি পরিয়ে দিলেন। সবাই অনেক হাসি খুশি। সবারই নাকি তিশাকে বেশ পছন্দ হয়েছে। কথা পাকাপাকি চলছে, এমন সময় খেয়াল করলাম কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে কি যেন ফিসফিস করছে। ওরা হয়তো ছেলের কাজিন বা বোন হবে। আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। সবশেষে বিয়ের দিন ঠিক করা হলো এই মাসেই। আমি সবার সাথে আলাপ আলোচনা করে রুম থেকে বের হয়ে পড়লাম। অমনি একটা মেয়ে আমার পিছে পিছে এলো, এসে বলল, এই যে ভাইয়া। আমি পেছনে ফিরে তাকালাম। এক মুহূর্তের জন্য যেন সময়টা থমকে গেল। মেয়েটা আমার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে। হালকা নীল শাড়ি, চুলগুলো একপাশে খোলা, চোখে অদ্ভুত এক ধরনের অস্থিরতা আর সংকোচের মিশ্রণ। চোখ দুটো বারবার আমার দিক থেকে সরে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমি একটু অবাক হয়ে বললাম, জি, আমাকে ডাকলেন? মেয়েটা একটু ঠোঁট কামড়ে ধরল, তারপর ধীরে ধীরে বলল, না মানে, আসলে আপনার সাথে একটু কথা ছিল। তার গলাটা কাঁপছে। বোঝাই যাচ্ছে সে খুব ভেবেচিন্তে কথা বলতে এসেছে। আমি চারপাশে তাকালাম। সবাই নিজেদের কাজে ব্যস্ত, কেউ আমাদের দিকে খেয়াল করছে না। আমি শান্ত গলায় বললাম, বলুন। ফারজানা একটু এগিয়ে এলো, খুব নিচু স্বরে বলল, আপনি কি এই বিয়েতে খুশি? প্রশ্নটা আমার মাথায় আঘাতের মতো লাগলো। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। মানে? ফারজানা চোখ নামিয়ে নিল, আঙ্গুল দিয়ে শাড়ির আঁচলটা পাকাতে পাকাতে বলল, মানে আপনার বোনের বিয়ে হচ্ছে, আপনার কি ভালো লাগছে? আমি হালকা হেসে বললাম, অবশ্যই ভালো লাগছে। বোনের বিয়ে তো আনন্দেরই ব্যাপার। আমার কথায় সে একটু থমকে গেল, যেন অন্য কিছু শুনতে চেয়েছিল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ চোখ তুলে আমার দিকে তাকালো। সেই চোখে তখন আর দ্বিধা নেই, আছে গভীর এক ধরনের সাহস। আচ্ছা, যদি বলি এই বিয়েটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তখনও কি আপনি এমন শান্ত থাকবেন? আপনার জন্য গুরুত্বপূর্ণ মানে? কারণ আমি ওই ছেলের বোন, যার সাথে আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা। জি, কিন্তু এটাও পুরো সত্য না। আমি কপাল কুঁচকে তাকালাম। মানে? সত্যটা হলো, আজ আপনাকে দেখার পর থেকেই আমার মাথার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, হয়তো ভুলও, কিন্তু আপনার চোখে তাকিয়ে আমার মনে হচ্ছিল আপনাকে আমি কোথাও হারাতে চাই না। এই কথাটা বলার পর সে দ্রুত চোখ নামিয়ে নিল, যেন নিজের কথাতেই লজ্জা পেয়ে গেছে। আমি কিছু বলতে পারছি না। ফারজানা ধীরে ধীরে বলল, আমি জানি আপনি আমার জন্য কিছুই নন, আর আমিও আপনার জন্য কিছু না। তবু কখনো কখনো মানুষ কাউকে প্রথম দেখাতেই ভুল জায়গায় ঠিকভাবে অনুভব করে ফেলে। সে একটা নিঃশ্বাস ছাড়ল, তারপর আবারও বলল, তাই আমি শুধু এইটুকুই জানতে চেয়েছিলাম, আপনি কি শুধু ভাবির ভাই, নাকি এর বাইরে আপনার নিজের কোনো গল্প আছে? তার চোখে তখন ভয় আর আশা একসাথে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আমি হালকা গলায় বললাম, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো জায়গা এটা না। আপনার ভাইয়ের বিয়ে হচ্ছে আমার বোনের সাথে। এই সময় এসব কথা বলা মানায় না। আমি জানি সময়টা ঠিক না, কিন্তু আমি মাঝখানেই থামিয়ে দিলাম। কিন্তু টিন্তু কিছু না, এটা দুই পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ব্যক্তিগত গল্প শুরু করাটা বোকামি। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
আমি শুধু শুনুন, আপনি খুব ছোট, আর এই ব্যাপারগুলো আপনার বয়সের না। ছোট। জি, আমার কাছে তো আপনাকে পিচ্চিই লাগছে। এই কথাটা যেন ওর বুকের ভেতরে লাগলো। পিচ্ছি? আমি শান্ত গলায় কিন্তু কঠিনভাবে বললাম, হ্যাঁ, আপনি আবেগে কথা বলছেন। এটা ভুল জায়গা, ভুল সময়। আপনি ভাবছেন আমি ছেলে মানুষই করছি? না, আমি ভাবছি আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন না। সে ঠোঁট চেপে ধরল, চোখ নামিয়ে নিল। সরি। শুধু এই একটা শব্দ বলেই সে ঘুরে চলে গেল। আমি কিছু বললাম না, দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম বাড়ির ভেতর কোলাহল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেয়েরা একে একে বের হচ্ছে। ফারজানাও দূর থেকে একবার তাকালো আমার দিকে, কিন্তু আমি তাকালাম না। তারপর সবাই বিদায় নিল। গাড়ি চলে যাওয়ার শব্দটা যখন মিলিয়ে গেল, তখনই যেন বাড়িটা আবার স্বাভাবিক হলো। আমি মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে, এই অধ্যায় এখানেই শেষ। কিন্তু না, শেষ হলো না। রাতে রুমে ঢুকে শুয়ে পড়েছি। ফোনটা পাশে ছিল। হঠাৎ মেসেঞ্জারে একটা নোটিফিকেশন টুং করে উঠল, আননোন সেন্ট ইউ এ মেসেজ। আমি ফোন তুলে দেখলাম, নাম ফারজানা। প্রোফাইল পিকচারে সেই গোলাপি শাড়িরই একটা ছবি। আমি ভ্রুকুচকে মেসেজটা খুললাম। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর লিখলাম, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি ফারজানা। আমার আইডি পেলেন কোথায়? ভাবি মানে আপনার বোনের কাছ থেকে নিয়েছি। আপনার কি কারো কথা শোনার অভ্যাস নেই? মানে? মানে আমি বলেছিলাম, এটা ভুল জায়গা, ভুল সময়। তাই বলে কথা বলাও কি ভুল? হ্যাঁ, এই মুহূর্তে ভুল। আপনি সব কিছুতে এত কড়া কেন? কারণ জীবন একটা সিরিয়াস জিনিস। আর অনুভূতি? অনুভূতি নিয়ন্ত্রণ করতে হয়। আপনি আমাকে পিচ্ছি বলেছিলেন, আমি কিন্তু পিচ্ছি না। আমি হালকা হেসে লিখলাম, আপনার কথাবার্তাই সেটা প্রমাণ করছে। আপনি খুব রুড। আর আপনি খুব আবেগী। আবেগী হওয়া কি দোষ? ভুল জায়গায় হলে দোষ। কিছুক্ষণ কোনো রিপ্লাই এলো না। আমি ভাবলাম হয়তো চেটে গেছে, কিন্তু তখনই মেসেজ এলো। আপনি যতই আমাকে দূরে ঠেলেন, আমি কিন্তু চলে যাব না। ফারজানার শেষ মেসেজটা দেখে আমি ফোনটা লক করে পাশ ফেললাম। মনে হচ্ছিল এই মেয়েটা একটা ঝামেলা, কিন্তু অদ্ভুতভাবে সেই ঝামেলাটা মাথার ভেতর থেকে যাচ্ছিল না। পরের কয়েকদিন খুব ব্যস্ততায় কাটল। বিয়ের শপিং, কার্ড ছাপানো, আত্মীয়দের ফোন, সব মিলিয়ে এক প্রকার দম নেবার ফুসরত নেই। এর মাঝেই মাঝে মধ্যে ফোনের নোটিফিকেশন আসে। গুড মর্নিং। আজ খুব গরম, তাই না? আপনি কি রাগ করে আছেন? আমি কোনো রিপ্লাই দিতাম না। একদিন বিরক্ত হয়ে লিখলাম, তুমি কেন বারবার আমাকে মেসেজ দিচ্ছ? কারণ আপনি রিপ্লাই দেন না। সেটা বুঝেও কেন থামছো না? কারণ আমি থামতে চাই না। আমি ফোনটা নামিয়ে রাখলাম। বিয়ের আগের দিন। বাসা ভর্তি মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু, প্রতিবেশী। একদম উৎসবের পরিবেশ। আমি গেস্ট সামলাতে ব্যস্ত। হঠাৎ খেয়াল করলাম পরিচিত একটা মুখ দরজার পাশে দাঁড়িয়ে আছে। নাম ফারজানা। সে হালকা নীল শাড়ি পরেছে, চুল খোপা করা। আগের দিনের সেই অস্থির চোখে আজ অন্যরকম একরকম জেদ আর আনন্দ মিশে আছে। সে আমাকে দেখেই এগিয়ে এলো। ভাইয়া? আমি ভ্রুকুচকে তাকালাম। তুমি? আমার ভাইয়ের বিয়ে হচ্ছে, আমি আসবো না? আসতেই পারো, থাকো এখানে। এই ভিড়ের মধ্যে আর কথা বলার দরকার নেই। আমি কথা বলতে আসিনি। তাহলে? শুধু দেখতে এসেছি আপনি হাসছেন কিনা। আমি বিরক্ত হয়ে বললাম, ফারজানা, এসব বাচ্চামি কথা বাদ দাও। আপনি সব সময় আমাকে ছোট করেন কেন? কারণ তুমি আচরণে সেটাই দেখাও। আচ্ছা ঠিক আছে, আজ আর ডিস্টার্ব করব না। বলেই সে ঘুরে চলে গেল। কিন্তু যাওয়ার আগে একবার ফিরে তাকালো, সেই সাথে একটা চোখ টিপ দিল। আমিও দেখেও না দেখার ভান করলাম। বিয়ের দিন। তিশা লাল শাড়িতে একেবারে অন্যরকম লাগছে। চোখে মুখে ভয়, লাজ আর আনন্দ একসাথে।
সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে। বিয়ের এক ফাঁকে ফারজানাকে আবার দেখলাম। সে দূরে দাঁড়িয়ে তিশাকে দেখছে। মন খারাপ দেখে বোঝা যাচ্ছে। আমি এগিয়ে গেলাম। এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। ভাইয়ের বিয়ে হচ্ছে, খুশি হওয়া উচিত। খুশিই তো, শুধু একটু ফাঁকা লাগছে। ফারজানার কথায় আমি আর কিছু বললাম না, শুধু ওর দিকে একবার তাকিয়ে সরে এলাম। মনের ভেতর অদ্ভুত একটা চাপ কাজ করছিল। বিয়ের অনুষ্ঠান চলছিল। কাজী সাহেব আসলেন, সবাই বসল। চারিদিকে নীরবতা। তিশা খুব নিচু গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। নিকাহ সম্পূর্ণ হলো। আমার বুকের ভেতর কেমন জানি ভারী হয়ে এলো। মনে হচ্ছে খুব কাছের কিছু একটা দূরে সরে যাচ্ছে। মানুষ হাসছে, কথা বলছে, ছবি তুলছে। আমি তিশার দিকে তাকিয়ে রইলাম। আমার ছোট বোন আজ সত্যিই বড় হয়ে গেল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। ফারজানা। আজ সে সাদা আর গোলাপি মেশানো শাড়ি পরেছে। মুখে হালকা হাসি, কিন্তু চোখে সেই আগের মতোই ভাঙ্গা একটা ছায়া। মন খারাপ? হুম। কেন? তিশা চলে যাবে, পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে, সেই সাথে আমার বুকের ভেতরটাও। এটাই তো নিয়ম। আমরা মেয়েরা সারা জীবন চাইলেও বাবার বাড়ি থাকতে পারি না। সবাইকেই আপনজনদের ছেড়ে চলে যেতে হয়। আমি কিছু বললাম না। ওর কথাটা কেন যেন আমার বুকে এসে বিঁধল। ফারজানা আবারও বলল, ভাবিকে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ। কিছুক্ষণ নীরবতার পর ফারজানা হালকা হেসে বলল, আপনি কখনো নিজের অনুভূতির নাম দেন না, তাই না? আমি তাকালাম তার দিকে। সব অনুভূতির নাম থাকা দরকার নেই। কিন্তু কিছু অনুভূতি না বললে মানুষ ভারী হয়ে যায়। ভারী হওয়া খারাপ না। আপনার জন্যে হয়তো না, আমার জন্যে হয়। আমি আর কিছু বললাম না। বিয়ের সময় ঘনিয়ে এলো। তিশা কান্না চেপে রাখার চেষ্টা করছে। আম্মা চোখ মুছছে। আত্মীয়রা সান্ত্বনা দিচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম এক পাশে। হঠাৎ দেখলাম ফারজানা তিশাকে জড়িয়ে ধরেছে। সবাই গাড়িতে উঠছে। আমি দাঁড়িয়েছিলাম গেটের পাশে। হঠাৎ ফারজানা আমার সামনে এসে দাঁড়ালো। চারপাশে তখন মানুষ কম, কোলাহল একটু দূরে। চলে যাচ্ছি, ভালো থাকবেন। হুম। তিশার খেয়াল রেখো। একদম চিন্তা করবেন না, ভাবিকে আমরা অনেক ভালো রাখবো। আসি তাহলে। আবার কবে দেখা হবে জানি না। দেখা হওয়া অনেক কিছুর ওপর নির্ভর করে। আর তাছাড়া আগামীকালই দেখা হবে রিসিপশনে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ফারজানা হালকা হাসল, তারপর আবারও বলল, আপনি কি চান না আর দেখা হোক? চাওয়া দিয়ে সব হয় না। কিন্তু সব চা না হলেও কিছু তো হয়। আজ আমি আর কিছু চাইবো না, শুধু এটা বলবো আপনি যেমনই হন আমি আপনাকে ঠিক তেমন ভাবেই পছন্দ করি। আমি কিছু বললাম না। ফারজানা একটু এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, আপনার এই নীরবতাটাও। এই কথাটা বলে সে ঘুরে গাড়ির দিকে হাঁটতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম। গাড়ি স্টার্ট নিল। তিশা জানালা দিয়ে হাত নাড়ল। আমি হাত তুললাম। ফারজানা শেষবারের মতো জানালা দিয়ে তাকালো। আমাদের চোখ এক সেকেন্ডের জন্য মিলল। তারপর গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে চলে গেল। আমি তখনও দাঁড়িয়েছিলাম। বাড়িটা ফাঁকা হয়ে গেল। শব্দ কমে গেল। কিন্তু আমার ভেতরে কোথাও যেন শব্দ শুরু হলো, একটা নামের, ফারজানা। বিয়ের দিন সকালের দিকেই আমরা রওনা হলাম তিশার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। গাড়ির জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। শহরটা আজ অন্যরকম লাগছিল। আলো, মানুষ, শব্দ সব আছে, কিন্তু আমার ভেতর কোথাও যেন একটা নিস্তব্ধতা লেগে আছে। কাল রাতের পর থেকে মনটা ভারী, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কেন। বাড়িটা বড়, সুন্দর করে সাজানো। গেটের সামনে ফুলের তোড়া, লাইটিং, ব্যানার, রিসিপশন অফ তিশা অ্যান্ড রেদোয়ান। ভেতরে ঢুকতেই শব্দ, হাসি, মানুষের ভিড়। সবাই ব্যস্ত, সবাই খুশি। শুধু আমি নিজেকে যেন একটু আলাদা লাগছিল। তিশা আমাকে দেখেই এগিয়ে এলো। আজ সে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। মুখে সেই চেনা শান্ত হাসি, কিন্তু চোখে আজ অন্যরকম একটা দৃঢ়তা। ভাইয়া,
একটু আসো তো। আমি অবাক হলাম। বিয়ের পর এই প্রথম ও আমাকে একদম নিজের মতো করে ডাকলো। আমি মাথা নেড়ে ওর পাশে গেলাম। কি হয়েছে? তিশা একটু চারপাশে তাকিয়ে নিশ্চিত করলো কেউ শুনছে না। তারপর খুব নিচু গলায় বলল, ফারজানার সাথে কি তোমার ঝামেলা হয়েছে? মানে? মানে ও কাল থেকে চুপচাপ, হাসে, কথা বলে, কিন্তু চোখে একটা কষ্ট থাকে। আমি বুঝতে পারি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এটা তার ব্যাপার, আমার না। তিশা হালকা বিরক্ত হলো। ভাইয়া, তুমি এমন কেন? কেউ কষ্ট পেলে তোমার মনে কিছু লাগে না? সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার না। কিন্তু ফারজানা তোমাকে ভালোবাসে। এই কথাটা আমার বুকের ভেতর সরাসরি এসে লাগলো। এসব বাজে কথা বাদ দে। বাজে না। তুই এসব জানলি কিভাবে? ও আমাকে বলেছে, কেঁদে বলেছে। ও এমন কাউকে নিয়ে কখনো কথা বলেনি। তুমিই নাকি প্রথম। আমি শক্ত গলায় বললাম, আমি চাই না এসব শুরু হোক। কিন্তু ফারজানা তো চায়। জীবন চাওয়া দিয়ে চলে না। কিন্তু জীবন ভালোবাসা ছাড়াও চলে না। আমি তাকালাম তিশার দিকে। আমার ছোট বোনটা আজ অন্যরকম লাগছে, যেন হঠাৎ বড় হয়ে গেছে। তুই আমাকে জোর করছিস? না, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তুমি একজন মানুষ। আমি কিছু বললাম না। তিশা ধীরে বলল, একবার কথা বলো, শুধু কথা। যদি কিছু না থাকে তুমি নিজেই বুঝে যাবে। আমি একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। ঠিক আছে, একবার। তিশার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ফারজানাকে পাওয়া গেল ছাদের পাশে। সেখানে আলো একটু কম, শব্দও কম। সে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আকাশের দিকে তাকিয়ে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। ফারজানা? সে চমকে উঠল। আপনি? কথা বলতে এসেছি। ফারজানা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি তো কথা বলতে চান না। আজ চাই। সে ধীরে আমার দিকে ফিরল, চোখে বিস্ময়, ভয় আর আশা একসাথে। বলুন। তুমি কেন কষ্ট পাও? কারণ আমি আপনাকে নিয়ে ভাবি। তুমি নিশ্চিত এটা ভালোবাসা? হ্যাঁ, আমি নিশ্চিত এটা মিথ্যা না। আমি চুপ করলাম। আপনি আমাকে এড়িয়ে যান, কিন্তু আপনার নীরবতা আমাকে টানে। কেন? কারণ সেখানে সত্যতা আছে। আমি তার দিকে তাকালাম। তুমি কি জানো আমি ভয় পাই? কিসের? কাউকে হারানোর ভয়, কাউকে আঘাত দেওয়ার ভয়। আমি আঘাত পেতে রাজি আছি, তবু মিথ্যা চাই না। তুমি খুব সাহসী। কারণ আমি সত্যটা বলেছি। আমি ধীরে বললাম, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ভয় পাই। ফারজানার চোখ ভিজে উঠল। এই কথাটা শোনার জন্যেই আমি এতদিন দাঁড়িয়েছিলাম। ফারজানা কেঁদে ফেলল, কিন্তু সেই কান্না ভারী না, হালকা, যেন বুকের ভেতরে চাপটা বেরিয়ে যাচ্ছে। আপনি জানেন না এই কথাটা আমাকে কতটা হালকা করলো। আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। সূর্যের আলোটা ঠিক ওর মুখে পড়ছিল, চোখে জল, ঠোঁটে হাসি, দুটো একসাথে খুব অদ্ভুত সুন্দর লাগছিল। তুমি কেন আমাকে এত গুরুত্ব দাও? কারণ আমি আপনাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি। আমি তো তোমাকে অনেকবার দূরে ঠেলেছি। হ্যাঁ, কিন্তু আপনি কখনো মিথ্যা বলেননি। আমি চুপ করে রইলাম। ফারজানা ধীরে বলল, জানেন, আমি আপনার প্রেমে পড়িনি, আমি আপনার নীরবতায় পড়েছি। নীরবতা তো ফাঁকা। না, নীরবতা ভিড়ের ভেতর শান্ত জায়গা। তুমি খুব সুন্দর করে কথা বলো। কারণ আমি অনেক ভেবেছি কি? আপনাকে। আর আমি ভাবতাম আমি একাই শুধু ভাবি। ফারজানা হেসে ফেলল, সেই হাসিটা কান্নার ভেজা আলো নিয়ে। আপনি জানেন আমি কি চাই? কি? আপনি পাশে থাকুন, হাত ধরার জন্য না হলেও হাঁটার জন্য। আমি পাশে থাকব। কথা দিলেন? সে ধীরে হাতটা আমার খুব কাছে আনলো। এইটুকুই এখন যথেষ্ট। আমি তাকালাম আকাশের দিকে। শহরের আলো দূরে ঝিকমিক করছে, ছাদের ওপর বাতাসটা ঠান্ডা, নিচে মানুষের শব্দ, আর এখানে শুধু আমরা দুজন আর কিছু কথা। ভবিষ্যৎ নিয়ে কখনো ভেবেছো? ভেবেছি, কিন্তু ভয়ও লাগে। কিসের ভয়?
যদি আপনি বদলে যান, যদি বদলিয়ে যাই তাহলে কি করবে? তাহলে আমি চাই আপনি আমার জন্যেই বদলান। এটা খুব স্বার্থপর ইচ্ছা। ভালোবাসা একটু স্বার্থপরই হয়। আর দায়িত্ব? দায়িত্ব মানে কাউকে ছেড়ে না যাওয়া। আপনি কি আমায় ছেড়ে যাবেন? না, তুমি খুব আবেগী। আপনার জন্য। আমি কি এত বিশেষ? আপনি আমার জন্য সবচেয়ে বিশেষ একজন। আমি কিছু বলার আগেই পেছন থেকে একটা পরিচিত গলা। ও, এখানে লুকিয়ে লুকিয়ে কি চলছে? আমি আর ফারজানা দুজনেই চমকে উঠলাম। ভাবি, হায় হায়, আমি কি দেখে ফেললাম? তিশা, বাজে কথা বলিস না। বাজে কেন? আমার ভাই ছাদে একটা সুন্দর মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হাসছে, আর আমি চুপ থাকবো? ফারজানা লজ্জায় লাল হয়ে গেল। ভাবি আপনি কি বলছেন? আরে আমি তো খুশি, আমার দুই প্রিয় মানুষ একসাথে। নাটক করিস না। আমি মোটেই নাটক করছি না, কিন্তু আমি ভবিষ্যৎ দেখছি। ফারজানা আবারও লজ্জা পেল। আপনারা দুজন কথা বলুন, আমি চাই। তিশা চোখ টিপে বলল, না না, থাকো, আমিই চলে যাচ্ছি। আমি তো শুধু দেখতে আসছিলাম পরিস্থিতি কেমন। বলেই তিশা চলে গেল। ছাদে হালকা হাওয়া বইছে। ফারজানা দাঁড়িয়ে আছে, চোখে দুষ্টু হাসি। আমি তাকিয়ে দেখি সে এক হাত দিয়ে রেলিং ধরে আরেক হাত দিয়ে চুল খোঁচাচ্ছে। কি করছো? ছাদে যোগব্যায়াম শিখছো নাকি? না, আমি শুধু যাচ্ছি কিস টেস্ট করার। কিস টেস্ট? আবার কোন পরীক্ষার নাম দিলে তুমি? ফারজানা হেসে আমার দিকে এগিয়ে আসে। হঠাৎ সে হালকা চুমু দেয় আমার গালের কাছে। এই হলো প্র্যাকটিস রাউন্ড। আমি চোখ বড় করে তাকালাম, ঠোঁট সামান্য উঁচু করে বললাম, প্র্যাকটিস রাউন্ড? মানে ফাইনাল রাউন্ডও আছে? হ্যাঁ, তবে ফাইনাল রাউন্ডে পাশ করতে হলে আগে আমাকে বিয়ে করতে হবে। আমি হেসে হাত দুটো পেছনে নিয়ে বললাম, ঠিক আছে, তবে সতর্ক থেকো, আমি হঠাৎ আক্রমণ করতে পারি। দেখা যাবে কি করতে পারেন আপনি। আমি হেসে ধীরে ধীরে কাছে গেলাম। সে হঠাৎ মাথা ঘোরালো, আর আমি হালকা চুমু দিলাম গালের ওপর। এইটা কি ফাইনাল রাউন্ড? না, এটা শুধু বোনাস রাউন্ড। আমরা দুজন হেসে একে অপরকে চুমু দিয়ে ধাক্কা মারতে লাগলাম। হাওয়ায় চুল উড়ছে, শহরের আলো ঝিকমিক করছে। আমরা নিচে নেমে এলাম। ছাদ থেকে নামতেই বাড়ির ভেতর সব আত্মীয়দের ভিড়, আলো ঝিকমিক করছে, মানুষের হাসি আর কোলাহল সব মিলিয়ে উৎসবের পরিবেশ। আমি ও ফারজানা একে অপরের দিকে তাকিয়ে আছি, চোখে দুষ্টু হাসি, ঠোঁটে সামান্য লাজ। ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত? তবে আগে মনে রাখবেন এখন আমরা সবার চোখের সামনে, তাই খুব বেশি ঝামেলা করা যাবে না। ঝামেলা? ঝামেলা তো তুমি শুরু করো। আর আপনি সব সময় দূরে থাকার অভিনয় করেন। আমি হেসে ধীরে ধীরে ওর হাতে হাত রাখলাম। মানুষের কোলাহল, আলোর ঝলকানি, হাওয়ার নরম ছোঁয়া, সব মিলিয়ে যেন আমাদের চারপাশে অন্যরকম এক শান্তি সৃষ্টি হয়েছে। তবে মনে রেখো, আমি আক্রমণ শুরু করলে কোনো কিছু বাকি থাকবে না। দেখা হবে পারবেন কিনা। আমরা দুজন হেসে ধীরে ধীরে ভিড়ের মধ্য দিয়ে এগোতে লাগলাম। সবাই আমাদের দিকে তাকাচ্ছে, কিছুটা অবাক, কিছুটা খুশি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যা কিছু চলছে সেটা যেন অন্য জগতের। আমি হালকা গলায় বললাম, দেখেছ, এখানে সবাই আছে, কিন্তু এই মুহূর্তে শুধু তুমি আর আমি। এবং আমি এটা পুরোপুরি ভোগ করতে চাই। আমরা দুজন ধীরে ধীরে বারান্দার পাশে গিয়ে দাঁড়ালাম। হালকা আলো আমাদের মুখে পড়ে, শহরের শব্দ ভিড়ে মিলিয়ে যাচ্ছে। আমি ওর হাতে ধীরে ধীরে চুমু দিলাম। ফারজানা লজ্জায় হালকা হাসল, চোখে জলজলে আনন্দ। ভিড়ের মধ্যে হওয়া নরম ছোঁয়া, সব মিলিয়ে যেন ছোট একটি পৃথিবী আমাদের চারপাশে তৈরি হলো। তুমি জানো, কখনো কখনো জীবন চুপচাপ চলে যায়, কিন্তু আজ এই মুহূর্তটা মনে থাকবে আমাদের দুজনের জন্য। আজ থেকে এই মুহূর্ত আমার মনে সব সময় থাকবে। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসলাম, যেন কোনো কথাই না বলা লাগে। সব বোঝা যাচ্ছে চোখে চোখে, হাসিতে হাতে।
হঠাৎ ফারজানা লাজুকভাবে হেসে বলল, আর মনে রাখবেন বোনাস রাউন্ড শেষ হয়েছে, এখন ফাইনাল রাউন্ড শুরু। ফাইনাল রাউন্ডে কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক আছে। কখনো কখনো ভালোবাসা খুব হুট করেই জীবনে চলে আসে না, বরং প্রথমে আসে বিরক্তি, দূরত্ব, না বলা কিছু কথা আর অদ্ভুত কিছু অনুভূতি। তারপর ধীরে ধীরে কেউ একজন অভ্যাস হয়ে যায়, কেউ একজন নীরবতার মধ্যেও সবচেয়ে আপন হয়ে ওঠে। সিয়াম আর ফারজানার গল্পটাও ঠিক তেমনই। প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, জেদ আর একতরফা অনুভূতি, কিন্তু সময়ের সাথে সেই অনুভূতি বদলে গেল বোঝাপড়ায়, আর বোঝাপড়া থেকে জন্ম নিল সত্যিকারের ভালোবাসা। যে মেয়েটাকে সিয়াম একসময় ছেলে মানুষ ভাবত, সেই মেয়েটাই একদিন হয়ে উঠল তার মনের সবচেয়ে শান্ত জায়গা। আর যে ছেলেটাকে ফারজানা দূর থেকে শুধু ভালোবেসেছিল, সেই মানুষটাই ধীরে ধীরে হয়ে গেল তার জীবনের সবচেয়ে নিরাপদ ঠিকানা। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ, যেখানে জোর নেই, তাড়া নেই, আছে শুধু ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসা, একটু হাসি, একটু অভিমান আর একটুখানি মায়া নিয়ে। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান সিয়াম আর ফারজানার কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরও নতুন নতুন রোম্যান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।